জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠক হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বিষয়, বলছেন বিশ্লেষকরা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিটি বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে দেবে প্রস্তাব, জনমত যাচাইয়ের সিদ্ধান্ত। 2 মাসের বেশি বন্ধের পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি চায় না ছাত্র সংগঠন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চ্যালেঞ্জ। জমি দখল করে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট, টাকা চাইলে নির্যাতন। সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। সকালের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে 24 সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। তবে কোথায় এ বৈঠক হবে তা চূড়ান্তভাবে জানা না গেলেও এটি জাতিসংঘ সদর দপ্তরেই হওয়ার সম্ভাবনা বেশি। রাজনৈতিক ও কূটনীতিক সূত্র বলছে, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা। কেননা মার্কিন প্রেসিডেন্ট তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসেই বৈঠক করেন। ওয়াশিংটনের বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে। তাছাড়া গত 3 দশকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি। ছাত্রদের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথম বিদেশ সফরে আসছেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনুস একদিন আগেই নিউ ইয়র্কে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউনুস বাইডেন বৈঠকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর বর্তমান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে। ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং নেপাল ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথেও বৈঠক করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকটি হচ্ছে না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে ভাষণে সংস্কার, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবে বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে 24 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফরসঙ্গী ৫৭ জন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা কর্মী। 24 সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনুস নিউ ইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি, যেখানে জুলাই অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে।
এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে, এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, USAID প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক রাগঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তৌহিদ হোসেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি। উনি তাদেরকে অবহিত করবেন। তারপরে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ৩১ দফার আলোকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে ৬টি কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেওয়ার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন কমিটির সদস্যরা। জনমত যাচাইয়ের জন্য কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা। মার্জিয়া মুমুর রিপোর্ট। গণতন্ত্র, বাকস্বাধীনতা আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবিতে বিগত এক যুগের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশজুড়ে পদযাত্রা, জনসংযোগ, সমাবেশ, কর্মসূচি পালনের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য 2023 সালের 13 জুলাই রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করে দলটি। আগস্ট বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 6টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, সেখানে আমাদের মতামত দেওয়ার একটি বিষয় আছে। সেই জন্য এবং এর বাইরেও আমরা কীরকম রাষ্ট্র ব্যবস্থা চাই, সেই জন্য আমরা নিজেদের মধ্যে রিকমেন্ডেশনসগুলো আমরা প্রণয়ন করার জন্য বিস্তারিতভাবে আমাদের দলের কয়েকটি কমিটি করা হয়েছে। 1.5 যুগ ধরে ভোটের অধিকার হারানো জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সংস্কার কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সব দলের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার প্রস্তাব দেবে এসব কমিটি, জানালেন সরকারি কর্ম কমিশন ও প্রশাসন সংস্কার কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে এই রাষ্ট্রকে সত্যিকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেই 31 দফাতে এই সব কিছুই অন্তর্ভুক্ত আছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তে সুপারিশ করবেন কমিটির সদস্যরা, জানালেন ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু। যদি আমরা রাষ্ট্রে আসলে জনগণের জীবনের মান উন্নয়ন করতে চাই, তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। বিগত 16 বছরে মামলার জালে বন্দী হয়েছেন বিএনপির 60 লাখ নেতাকর্মী সমর্থক। একই সময়ে গুম হয়েছেন প্রায় 1,500। গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ ধারণ করে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় দলটি, এমনটাই জানিয়েছেন বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নয়, মেধার ভিত্তিতে রাজনীতি চান ছাত্র সংগঠনের নেতারা।
বিকেলে উপাচার্যের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা। এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতিতে শনিবার ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে 2 দফা বৈঠকে বসেন ঢাবি উপাচার্য সহ প্রক্টোরিয়াল টিম। বৈঠকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ক্যাম্পাসে যে দমন পীড়ন ও ভয়ের সংস্কৃতি চর্চা হয়েছে বিগত 15 বছর তার অবসান চান ছাত্র সংগঠনগুলো। 15.5 বছরের যে রাজনীতি ছাত্রলীগের, সেটাকেই সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে এটাই ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে পতিত স্বৈরাচারের দোসরদের সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রশাসনের কাছে অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আপনারা যে নিউজটি ছাপিয়েছেন তা হলো নিজামুল হক ভূঁইয়ার বরাতে। সে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চালু না হয়। যারা ছাত্রদের উপর যৌথ বাহিনী লেলিয়ে দিয়েছিল তারাই এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই ধরনের গুজব রটাচ্ছে। যাতনার মধ্যে দিয়ে ছাত্র এবং শিক্ষকরা অতিক্রম করে কালকে তারা শ্রেণীকক্ষে ফিরবেন। আমাদের সাধ্যমতো যদ্দূর সম্ভব এই ট্রমাকে কি করে একটু সহনীয় রাখা যায়। রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদেরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল, যেমন কিছু সংস্কার প্রস্তাব তারা দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে 2 মাসেরও বেশি সময় পর রোববার থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। শেয়ার বাজারে হতাশা কাটছেই না, কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান বিনিয়োগকারীরা। অর্থনীতি ভালো না থাকার মাসুল দেখছেন বিশেষজ্ঞ। এবং বাংলাদেশ ভারত ট্রেন চলাচল বন্ধ। 2 মাস ধরে বিপাকে রোগী, ব্যবসায়ী ও পর্যটক। যোগাযোগেও সাড়া নেই নয়াদিল্লির, বলছেন রেল কর্তৃপক্ষ। বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, পাহাড় সমতল মিলে বাংলাদেশ। পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। আমরা সবাইকে নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ করতে চাই। যারা ভেদাভেদ তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনো সুযোগ দেয়া হবে না। এর আগে দীঘিনালার লার্মা স্কয়ারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। এখানে বাঙালি মধ্যে ভেদাভেদ, বিভক্তি, দূরত্ব তৈরি করলে অনেক সুবিধা নিতে চায়। আমরা তাদের কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ করে দেব না। এই পাহাড়ও আমার, এই সমতলও আমার। সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান। তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে। জামালপুরে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট করেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এলাকাবাসীর অভিযোগ, বন্ধুর সহযোগিতায় বেশিরভাগ জমি দখল করে রিসোর্ট করেন এই আওয়ামী লীগ নেতা। টাকা চাইলে নির্যাতনের অভিযোগও ভুক্তভোগীদের, এমনকি বিপুল টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর 3 আসন থেকে 7 বারের সংসদ সদস্য মির্জা আজমের দাপট ছিল জেলা জুড়ে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সেই এমপির স্ত্রীর নামে প্রায় 6 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে আলেয়া গার্ডেন। এই গার্ডেনে ছিল গরু ও মুরগির খামার, 2টি পুকুর, বিলাসবহুল 2টি আলিশান ভবন। এছাড়া গার্ডেনটিতে করা হয়েছিল ফল ও ফুলের বাগান। এলাকাবাসীর অভিযোগ, মির্জা আজম ক্ষমতায় থাকাবস্থায় তার স্ত্রী আলেয়া আজমের নামে গড়ে তোলেন এই রিসোর্ট। তার বন্ধু আওয়ামী লীগ নেতা সোরহাব হোসেন বাবুলের মাধ্যমে এই গার্ডেনের জমি জোরপূর্বক দখল করেছেন। জমির মালিকদের বেশিরভাগকেই কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। জমির মূল্য পেতে মির্জা আজম এবং স্ত্রী আলেয়া আজমের সঙ্গে দেখা করতে চাইলে নির্যাতন করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের। একটা দাগে জমির পরিমাণ হলো 42%। এখান থেকে আমরা 13% জমি মির্জা আজমের কাছে বিক্রি করি, আর 13% জমি তারা জোরপূর্বক দখল করে সে বাউন্ডারি করে ফেলে। এই আলিয়া গার্ডেনের মধ্যে 18 নম্বর খতিয়ান, 1044 নম্বর দাগ, 25% জমি মির্জা আজম জোর করে নেয়। তখন আজমের বয়সে খবর পাই, দৌড় ফেরাইছি, আইলে আমার ভিতরে যাওয়ার দেয় নাই, খেদাই দিছে। দখলবাজ, অপরাধী। সেই জন্য আমার কথা, সে যেই হোক, যে দলেরই হোক, যারই আত্মীয় হোক, তার শাস্তি হওয়া উচিত।
বর্তমানে এই রিসোর্টে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাসান নামে এক ব্যক্তি। তিনিও জমি দখলের বিষয়টি জানিয়ে অভিযোগ করেন তার পরিবারের জায়গা জমি চাকরি দেওয়ার নাম করে নেন মির্জা আজম, কিন্তু কাউকে চাকরি দেননি তিনি। এরকম 2-3 জনের জায়গা আছে, যেমন আমার জেঠার জায়গা আছে, এখানে জেঠার 26% জায়গা আছে। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই এলাকার বিক্ষুব্ধ জনতা আলিয়া গার্ডেনটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেন। সময় সংবাদ, জামালপুর। দেশের শেয়ার বাজারে হতাশা কাটছেই না। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার চাঙ্গা করতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন মূলত দেশের অর্থনীতি ভালো না থাকার মাসুল গুনছে পুঁজিবাজার। নিজেদের শেয়ার বিক্রি করে ফের বিনিয়োগ করেনি এমন বিও অ্যাকাউন্টের সংখ্যা গেল 14 কার্যদিবসে বেড়েছে 6434টি। এর আগে গেল 11 আগস্ট থেকে 14 কার্যদিবসে আসার পালে হাওয়া লাগিয়ে আবারও বাজারে ফিরেছিলেন 9089টি বিও অ্যাকাউন্টধারী। অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজার খানিকটা চাঙ্গা হলেও আবারও বিনিয়োগকারীদের ঘিরে ধরেছে হতাশা। এখনকার এই পরিস্থিতিতে বাজার সার্বিকভাবে আনস্টেবল। যদিও আমাদের দেশে একটা সরকারের পরিবর্তন হয়েছে, মানুষ আশা করেছে যে পরিবর্তনের সাথে সাথে শেয়ার বাজারে একটা পরিবর্তন হবে, কিন্তু আসলে জনগণের যে আশার সে প্রতিফলন আমরা দেখছি না। আমরা যারা রিটায়ার্ড কইরা আমরা এই শেয়ার বাজারে আসছি, কিছু বিনিয়োগ করব, সৎভাবে ব্যবসা করব, আমাদের আস্থার জায়গাটা যেন ফিরে আসে। মন্দাভাবের কবলে পড়া ঢাকার শেয়ার বাজারে গেল সপ্তাহের 4 কার্যদিবসের 3 দিনে দৈনিক লেনদেন 733 কোটি 40 লাখ টাকা থেকে বুধবার নামে 553 কোটি 66 লাখ টাকায়। বৃহস্পতিবার অবশ্য আবার বেড়ে 594 কোটি 77 লাখ টাকায় ঠেকে ঢাকার পুঁজিবাজারের দৈনিক লেনদেন। তবে গেল সপ্তাহে বাজার মূলধন আর প্রধান সূচক বেড়েছে খানিকটা। উত্থান পতনের এমন দোলাচলে যখন দুলছে দেশের শেয়ার বাজার, তখন এজন্য শুধু কারসাজিকে দায়ী করতে চান না ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান। এখনকার লেভেলে মানে ইকোনমির সঙ্গে যদি তুমি মিলাই দেখো তাহলে খারাপ ভালো পজিশনে আছে শেয়ার বাজার। অনেকে বলতে এটা তো ডিপ্রেসড অবস্থা, ডিপ্রেসড না, ঠিক, ইট ইজ ওকে। এখন জুলাই নির্ভর শেয়ার বাজার হলে এটা আরেকরকম হতো, যেটা গত 7-8 বছর হয়ে আসতেছিল। বিনিয়োগকারী নির্ভর শেয়ার বাজার আমরা যদি ডেভেলপ করতে চাই তাহলে 600-700-800 কোটি টাকার টার্নওভার ইট ইজ ওকে। দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী না হলে শেয়ার বাজারও কখনো ঘুরে দাঁড়াবে না, এমন বিশ্লেষণ এই পুঁজিবাজার বিশেষজ্ঞের। আমি আশা করতেছি ভালোর দিকে যাবে, কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ যা বাড়বে, ইনফ্লেশন কিছুটা হলেও কমবে, জিডিপি গ্রোথ রেট একটু ভালো হবে। সবকিছু মিলিয়ে আমাদের যদি ম্যাক্রো ফান্ডামেন্টাল যেগুলোকে বলি, এগুলো যদি আমাদের পক্ষে আসতে থাকে তাহলে সেটার একটা মানে প্রভাব শেয়ার বাজারেও পড়বে। গেল সপ্তাহের লেনদেনে অবশ্য আগের সপ্তাহের মতো দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে জেড ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান না থাকলেও দাম কমতির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে 3টি ছিল সবচেয়ে ভালো মানের তালিকাভুক্ত প্রতিষ্ঠান, অর্থাৎ এ ক্যাটাগরির প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। সংকটে টানা 8 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানায় দানাদার ইউরিয়া উৎপাদন। এতে যন্ত্রপাতি নষ্টের শঙ্কা দেখা দিয়েছে। বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। কৃষকরা বলছেন আমদানি করা দানাদার ইউরিয়া ব্যবহারে খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত ফসল। কর্তৃপক্ষ বলছে গ্যাস সংযোগ পাওয়া মাত্রই শুরু হবে উৎপাদন। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড দানাদার ইউরিয়া সার তৈরির কারখানাটিতে প্রতিদিনের উৎপাদন সচল রাখতে প্রয়োজন 40 থেকে 50 হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস। তবে চলতি জানুয়ারিতে কারখানায় গ্যাসের সরবরাহ নেমে আসে 2 থেকে 2.5 হাজার ঘনফুটে। এক পর্যায়ে সরবরাহ পুরোপুরি বন্ধ হলে 15 জানুয়ারি থেকে উৎপাদনও থেমে যায় সার কারখানাটিতে। 8 মাসেও মেলেনি কারখানায় গ্যাস সরবরাহ। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় আশঙ্কা তৈরি হয়েছে মূল্যবান যন্ত্রপাতি বিকলের। বেকার হয়ে পড়েছেন কারখানার 5 শতাধিক শ্রমিক। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে দানাদার ইউরিয়া। খরচ পড়ছে 3 গুণেরও বেশি। সরকারের একটা তালিকা করতে হবে যে কোন চাহিদাগুলোকে জনস্বার্থে চালু করা প্রয়োজন। যমুনা সার কারখানা চালু করা সরকারের অতীব জরুরি। কৃষকরা দিশাহারা। আজকে বিদেশ থেকে যে সার আনা হচ্ছে সেই সারগুলোর মানসম্মত নয়। কেমিক্যাল কারখানাগুলোতে প্রত্যেকটা ভেসেল
প্রত্যেকটা লাইনগুলো ব্লক হয়ে গেলে এই যমুনা সার কারখানা আর সামনের দিনে চালানো আর সম্ভব হবে না। এদিকে আমদানি করা সার মানসম্মত না হওয়ায় পরিমাণে লাগছে বেশি, তারপরেও আশানুরূপ উৎপাদন হচ্ছে না বলছেন কৃষক। তারাকান্দিতে যে সারটা জন্ম নেয় 100 ভাগ কাজ করে, আর যে সারটা বিদেশ থেকে এনে আমাদেরকে ব্যবহার করাইতেছে 3 বস্তা ব্যবহার করলেও অতটুকু কাজ আমরা সফল পাই না। এই পানি এবং সারের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু ওখানের থেকে যে সার আসে এগুলো হলো লবণাক্ত পানি সার। সারের যে আমাদের সংকট মনে করি, আমরা সময় মতো সার পাই না। তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সরবরাহ পেলেই আবারও শুরু হবে উৎপাদন। বন্ধ থেকে আবার চালাইতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। কারখানা রেডি আছে, গ্যাস পেলে চালাইতে পারবো। 1991 সালে সরিষাবাড়ির তারাকান্দিতে স্থাপন করা হয় যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। 1700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানা থেকে দেশের 18টি জেলায় সরবরাহ করা হয় দানাদার ইউরিয়া। সময় সংবাদ, জামালপুর। 2 মাস ধরে বন্ধ বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন হাজারো রোগী, ব্যবসায়ী ও পর্যটক। দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রেন চালুর উদ্যোগ নেয়ার দাবি যাত্রীদের। তবে রেল কর্তৃপক্ষ বলছেন বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সাড়া নেই ভারতের। নাজমুস সাহির প্রতিবেদন। রাজপথে ছাত্র জনতার তীব্র আন্দোলনে 19 জুলাই সারা দেশে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। মাসখানেক পর অভ্যন্তরীণ ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বন্ধ আছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেসের হাজার হাজার যাত্রী। প্রতিদিনই কমলাপুর রেল স্টেশনে টিকিটের খোঁজে কাউন্টারে আসছেন যাত্রীরা। টিকিট না পেয়ে তুলে ধরেন ভোগান্তির কথা। চিকিৎসার জন্য যাইতে চাইছিলাম, কিন্তু এখন ভারত বাংলাদেশ ট্রেন বন্ধর কারণে যাইতে পারি না। এদের অনেক ভোগান্তি হইতেছে। চিকিৎসাটা নিতে এই ট্রেনকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও নিয়মিত যাতায়াত করি এই ট্রেনে। আসার পর তাদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে টিকিট সাময়িক বন্ধ। এখন এটার জন্য আমার বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এমন বাস্তবতায় দ্রুত আন্তদেশীয় রেল যোগাযোগ শুরুর তাগিদ যাত্রীদের। 24 তারিখে টিকিট কাটছিলাম ডাক্তার দেখানোর জন্য, যাওয়ার জন্য কলকাতা। এখন টাকা ফেরত নিতেছি। অনেকে বিমানে যাওয়ার মতো সামর্থ্য নাই বা অনেক জটিলতা, প্লাস হচ্ছে বাসে যাওয়াটা অনেক জটিলতা। ট্রেনটা অনেক সহজলভ্য ছিল। প্লেনের ভাড়া অনেক বেশি, এজন্য যাইতে খুবই সমস্যা হচ্ছে। এখন ট্রেনটা যদি চালু হয় আমাদের জন্য খুবই ভালো হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, ট্রেন চালুর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো এ বিষয়ে সাড়া মেলেনি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে, রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করেছি। আমরা ভারতীয় ট্রেন চালানোর ব্যাপারে তাদের মতামত চেয়েছি। আমরা তাদের মতামতের জন্য অপেক্ষা করতেছি। মতামত পাওয়া গেলে আমরা দ্রুততম সময়ে ট্রেনটি চালু করব। ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করে 3টি আন্তদেশীয় ট্রেন। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। শরৎ শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উৎসবের। চট্টগ্রাম নগরীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। খড়ের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ, এখন চলছে তুলির টানের কাজ। শরতের দুর্গা উৎসবের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক, তাই তো প্রতিমা গড়ার কাজ শেষ করতে দম ফেলানোর ফুরসতেই বন্দরনগরী চট্টগ্রামের মৃৎশিল্পীদের। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মূর্তি তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে এসব শিল্পীর ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। মণ্ডপে দেবীকে তার স্বরূপে বসানো দেখেই এসব কষ্ট যেন ভুলে যান তারা। 40টা প্রতিমা বানাইছি 6 মাসে। যখন মন্দিরে প্রতিমা থাকে তখন খুব আনন্দ হয়। আমাদের তৈরি করা মূর্তি পূজা হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, তখন মন অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে হাসি আনন্দের ভিতরে কাজ করতেছি আমরা। পূজার বাকি বেশি দিন নাই, তাই সেজন্য আমরা একটু তাড়াহুড়ার ভিতরে আছি। চট্টগ্রামের নানা বৈচিত্র্যের মণ্ডপগুলোতে পুরাণ কাহিনীর সঙ্গে উঠে আসে সমসাময়িক নানা বিষয়গুলো। এবার মহানগরীর 16টি থানায় 292টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিজস্ব স্বেচ্ছাসেবকদেরকে তৈরি করব। সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতায় আনব এবং আমরা পালাক্রমে আমরা পূজাকে সুশৃঙ্খল হওয়ার জন্য আমরা পালাক্রমে আমরা পাহারা দেব, যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয়। দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মণ্ডপগুলোতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো একটি পূজা মণ্ডপ সিসিটিভির আওতার বাইরে থাকবে না। এমনকি একেবারে একান্ত ব্যক্তিগত যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো সিসিটিভি কভারেজের আন্ডারে থাকবে। আমাদের সব স্তরে, সব লেভেলে আমাদের পুলিশ নিরাপত্তা
পোশাকে এবং সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতি ঘটবে এবারের দুর্গোৎসবের। দেবী দুর্গতিনী আসিনীর আগমনে সকল অশুভ অপশক্তি বিনাশ হয়ে সত্য, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে। শারদীয় দুর্গোৎসবে এমন প্রত্যাশা সনাতন ধর্মের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনের আগে আরও একবার বিতর্কের প্রস্তাবে রাজি হয়েছেন কমলা হ্যারিস। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর আমন্ত্রণে সাড়া দিয়েছেন কমলা। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পকে বিতর্কে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। জনসম্মুখে আরও একবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথার লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কমলা জানান সানন্দে তিনি ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশ নেবেন। সেই সঙ্গে তিনি আশা করেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পও নতুন এই বিতর্কে যোগ দিবেন। মার্কিন গণমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের 2 প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নতুন এক বিতর্কের জন্য আমন্ত্রণ জানায়। সিএনএন ডাকে কমলা সাড়া দিলেও সাড়া দেননি ট্রাম্প। ট্রাম্প সাফ জানিয়ে দেন এখন আর বিতর্কের সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প দাবি করেন কমলা বুঝে গেছেন এই নির্বাচন ডেমোক্র্যাটদের পক্ষে জেতা আর সম্ভব না, তাই শেষ মুহূর্তে এসে কমলা নতুন বিতর্কে অংশ নিতে চাচ্ছেন। বিবিসির তথ্য মতে ট্রাম্প কমলার সমর্থকরা আরেকটি বিতর্কের প্রত্যাশা করছেন। এর আগে এবিসি নিউজের বিতর্কে ট্রাম্পের সমর্থকরা অনুষ্ঠানের পরিচালকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। বিবিসিকে ট্রাম্পের সমর্থকরা জানায় ট্রাম্প যদি কাউকে ভয় না পেয়ে থাকে তবে বিতর্কে অংশ নিতে তার কিসের ভয়। বিবিসি আরও জানায় যুক্তরাষ্ট্রের ভোটাররা পছন্দের প্রতিদ্বন্দ্বীদের একে অপরকে প্রশ্নের জালে জড়ানোর হাড্ডাহাড্ডি আরেকটি বিতর্কের অপেক্ষায় আছেন। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ইনজুরি লুকিয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন তার ইনজুরি নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ধারাভাষ্যকার মুরালী কার্তিক। সাবেক এই ক্রিকেটারের দাবি সাকিব তাকে জানিয়েছেন তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে, সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও নাকি পাচ্ছেন না, যদিও বিসিবির পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে। মাহবুব রিমনের রিপোর্ট। দিনে 57তম ওভারে বোলিং এসেছিলেন সাকিব আল হাসান, বল করেছেন 8 ওভার, দ্বিতীয় ইনিংসে করেছেন 13 ওভার। অথচ সপ্তাহখানেক আগে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের সারের জার্সিতে সাকিব বল করেছেন প্রায় 64 ওভার, উইকেট নিয়েছেন 9টা। চেন্নাইতে কোনো উইকেটের দেখা পাননি। ফর্মে থাকা সাকিবের সপ্তাহখানেকের ব্যবধানে কেন এমন হাল, সেই প্রশ্নই খোঁজার চেষ্টা করেছেন ভারতের সাবেক স্পিনার এবং এই সিরিজের ধারাভাষ্যকার মুরালী কার্তিক। তিনি যেমনটা জানিয়েছেন তা তো রীতিমতো বিস্ফোরক। সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছেন তিনি, সাকিব নাকি তাকে জানিয়েছেন তার হাতে অস্ত্রোপচার হয়েছে, তার আঙুল ফুলে উঠেছে, সেখানে ব্যথা আছে এবং সেখানে নাকি বোধ নেই। এরপরে এই বিষয় নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল খানও। তিনি টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছেন তারা এই বিষয়টি জানেন কিনা। ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগেই তো সাকিব আল হাসান বলেছিলেন একজন আনফিট ক্রিকেটার সে যদি ভালো হয় তার চাইতে ফুল ফিট অপেক্ষাকৃত কম ভালো ক্রিকেটার দলের প্রতি বেশি ইম্প্যাক্ট রাখতে পারেন। পরবর্তীতে নিয়ে জানার চেষ্টা করেছি আমরা, কথা বলেছি ঢাকা এবং চেন্নাইতে থাকা বিসিবি কর্তাদের সঙ্গে, তারা একেবারে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন। মুরালী তো আমাদের টিমের কেউ না, কদিন আগে সে 70 ওভার বল করে আসছেন। ইনজুরি থাকলে এটা কি সম্ভব? আজকে এসে বোলিং করছে, ফিল্ডিং করেছে, ব্যাটিংও করছে, সব করছে, শতভাগ ফিট, না হলে খেলে কোত্থেকে? কোনো সমস্যা নেই। এ বিষয়ে প্রশ্ন করা হয় তৃতীয় দিনের প্রেস কনফারেন্সে আসা টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেমকে। পুরো বিষয়টি অস্বীকার করেছেন তিনিও। বলে ঘটনাটি কি হয়েছে, 2-2 4 মেলানো যাক। ভারত বিশ্বকাপের আগে সাকিব শ্রীলঙ্কা ম্যাচে আঙুলে চোট পান, পরবর্তীতে আঙুলে তার ফ্র্যাকচার ধরা পড়ে, সেখানে অস্ত্রোপচার করা হয়েছে। হয়তোবা সেই অস্ত্রোপচারের কথাই তিনি মুরালী কার্তিককে বলেছিলেন এবং মুরালী কার্তিক হয়তো বিষয়টি বুঝতে ভুল করেছেন। সে যাই হোক না কেন, বিষয়টি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা সমাধান করতে হবে সাকিবকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠক হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বিষয়, বলছেন বিশ্লেষকরা।
নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিটি বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে দেবে প্রস্তাব, জনমত যাচাইয়ের সিদ্ধান্ত। এবং 2.5 মাসের বেশি সময় বন্ধের পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি চায় না ছাত্র সংগঠন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চ্যালেঞ্জ। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।